দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে আটক করে পুলিশ। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হযরত শাহজালাল বিমানবন্দরে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে কারণেই সর্বত্র এখন আলোচনা কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। একটি সূত্র বলছে দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে জুবাইদা রহমানকে বেছে নিতে পারে বিএনপি। আবার ডক্টর ইউনূসের নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে। আসলে কি জুবাইদা রাষ্ট্রপতি হচ্ছেন? ডক্টর ইউনূসেরই বা সম্ভাবনা কতখানি? আর তারপরে কি শোনা যাচ্ছে নোবেল বিজয়ীর পদধ্বনি? জামায়াতে ইসলামী এবং এনসিপির প্রবল চাপে চুপ্পুর বিদায়ের পর এবার পুরো দেশের নজর একটি মাত্র চেয়ারের দিকে। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী পূর্ণ রাষ্ট্রপতি? আপনারা শুনলে রীতিমতো চমকে যাবেন যে জামায়াত এবং এনসিপির সবুজ সংকেত নিয়ে তারেক রহমান এখন এমন একজনকে বঙ্গভবনে বসাতে যাচ্ছেন যার নাম শুনলে খোদ বিএনপির অনেক নেতারই চোখ কপালে উঠবে। হ্যাঁ দর্শক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস আলোচনায় অনেকের নাম থাকলেও ডক্টর ইউনূসের নামটা বারবার জোরালোভাবে আলোচনায় চলে আসছে। বিএনপির অভ্যন্তরীণ চরম দলাদলি এবং দলীয় গ্রুপিং এর কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি দলের ভেতর থেকে কাউকে রাষ্ট্রপতি বানাতে চাচ্ছেন না। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কয়েকদিনের গুঞ্জন, বঙ্গভবনের প্রস্তুতি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তাল আলোচনা শেষে শুক্রবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিলেন তিনি। কিন্তু পদত্যাগ দিয়েই কি শেষ হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু অধ্যায়, নাকি যে কোনো সময় হতে পারেন গ্রেপ্তার? যদি তাকে সেফ এক্সিট দেওয়ার কোনো চেষ্টা করা হয়, বাংলাদেশের সকল আপামর জনসাধারণকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় অবতীর্ণ হতে বাধ্য হব। আমরা সরকার আহ্বান জানাতে চাই, ওকে গ্রেফতার করে রিমান্ডে 5 ডলার দিয়ে ওর শরীরে 206 ডিগ্রি জ্বর উঠাতে হবে। এর বাইরে আর কোনো সমাধান নাই। আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। আমরা আজকে জানতে পারলাম যে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি মামলা হয়েছে ঢাকার একটি আদালতে। উনি গতকালকে বলেছিলেন যে 51 আর্টিকেল 51 অনুযায়ী মামলা করা যায় না, কিন্তু ওনার প্রিভিয়াস কর্মকাণ্ডের জন্য এই মামলাটি হয়েছে। এক্ষেত্রে এই মামলা থেকে বিচারটি হবে অথবা এই মামলাটি তারা কি শাহাবুদ্দিন চুপ্পুকে গোপনে সেফ এক্সিট দিয়ে দেশের বাইরে বের করে দেবে, নাকি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে তাকে সরাসরি জেল হাজতে প্রেরণ করবেন গ্রেপ্তারের মাধ্যমে? এর বিএনপিকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে বিএনপির মধ্যে যদি সবচেয়ে শক্তিশালী কোনো মন্ত্রী থাকে, শক্তিশালী বলতে আমরা এই শক্তি বুঝাইতেছি না, কিন্তু বুদ্ধির শক্তি, হ্যাঁ বুদ্ধিমান এবং সবচেয়ে বেশি প্রভাব যার, এই খলিলুর রহমান সাহেবের। সবচেয়ে বেশি ক্ষমতাবান মন্ত্রী এই খলিলুর রহমান। দেখেন ভারত, চীন এবং আমেরিকা, এই তিনটা দেশকে নিয়ে কে খেলতেছে? বিএনপির মধ্য থেকে এই খলিল সাহেবই তো খেলতেছে এবং স্মার্টলি খেলতেছে। ইউনূস স্যার যাহা করিয়াছেন উনি তাহাই করিয়াছে। ওই ডক্টর ইউনূস স্যারের দেখানো পথেই তো উনি হাঁটিতেছে, নাইলে তো ভারতে যাওয়ার কথা ছিল। গেল কোথায়? মালয়েশিয়া এবং চীনে। 90 দিনের এক সাংবিধানিক উল্টো গণনা শুরু হয়ে গেছে বঙ্গভবনে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। এই নির্বাচনটি কোনো সাধারণ নির্বাচন নয়। জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে দেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। যেহেতু বর্তমান সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই এটা একেবারে নিশ্চিত যে তাদের মনোনীত ব্যক্তি বঙ্গভবনের লাল গালিচায় হাঁটবেন। কিন্তু ঠিক এই জায়গায় এসেই তৈরি হয়েছে সবচেয়ে বড় এক রাজনৈতিক সংকট। দলের অনেক প্রবীণ এবং ত্যাগী নেতাই জীবনের শেষ বেলায় এসে এই সম্মানজনক পদটির জন্য ভেতরে ভেতরে তীব্র লবিং চালিয়ে যাচ্ছেন। নামের তালিকাটি মোটেও ছোট নয়। ক্ষমতাসীন দল বিএনপির ভেতরে এখন চরম দলাদলি এবং নীরব স্নায়ুযুদ্ধ চলছে। দলের অভ্যন্তরীণ গ্রুপিং এমন এক পর্যায়ে পৌঁছেছে যে একজনকে বঙ্গভবনে বসালে অন্য গ্রুপ চরম অসন্তুষ্ট হবে। দলের ভেতরের এই বিভেদ সৃষ্টি হওয়ার বিশাল সংখ্যাটি তারেক রহমান খুব ভালো করেই বুঝতে পেরেছেন। আর ঠিক এই কারণেই তিনি নাকি দলের ভেতর থেকে কাউকে রাষ্ট্রপতি বানাতে চাচ্ছেন না। এই একটি মাত্র প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই রাজনৈতিক বিশ্লেষকদের হাতে এসেছে এক মহা বিস্ফোরক তথ্য। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি প্রথম এই তথ্যটি সামনে নিয়ে আসেন। তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি করার সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই প্রস্তাবটি গেছে খোদ তারেক রহমানের সিগন্যাল থেকেই। এর নেপথ্যের কারিগর হলেন সেই খলিলুর রহমান, যাকে একসময় বিএনপি দালাল বলতো। খলিল রহমান মন্ত্রী হয়েই আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যে বিশাল সুফল বয়ে এনেছেন। ভারতের সাথে সমানে সমানে কথা বলার সাহস পাওয়ার পেছনেও খলিলুর রহমানের কূটনৈতিক অবস্থানের বড় একটি ভূমিকা রয়েছে। আর সেই খলিলুর রহমানই এখন জোর তাগিদ দিচ্ছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য।
আবেগ দিয়ে তো আর রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে বিশ্ব অর্থনীতির অত্যন্ত জটিল এবং কঠিন হিসাব নিকেশে। আর এই হিসেবের খাতা মেলাতেই এখন বঙ্গভবনে একজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবচেয়ে বেশি প্রয়োজন। প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব। বিশ্বজুড়ে তার যে বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু রয়েছে তা বিশ্বের খুব কম রাষ্ট্রনায়কেরই আছে। তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসালে বিশ্ব দরবারে সরকারের এক অভূতপূর্ব আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এমনিতেই তৈরি হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প। এই পণ্য সবচেয়ে বেশি যায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে। ওই দেশগুলোর শীর্ষ নীতি নির্ধারকদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। তিনি বঙ্গভবনে থাকলে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সাথে বিএনপি সরকারের সম্পর্কের পথ সুগম হবে। গার্মেন্টস খাতের বিভিন্ন শুল্ক বা বাধা খুব সহজেই প্রত্যাহার করা সম্ভব হবে। বৈশ্বিক অর্থ সংকটের এই কঠিন সময়ে বিশ্বব্যাংক বা IMF এর মতো প্রতিষ্ঠানগুলো কার কথায় সবচেয়ে বেশি গুরুত্ব দিবে? নিশ্চিতভাবেই ডক্টর ইউনূসের কথায়। এই বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নেতাদের সাথে ডক্টর ইউনূসের ব্যক্তিগত যোগসূত্র রয়েছে। তিনি রাষ্ট্রপতি পদে থাকলে জরুরি সাহায্য এবং সহজ শর্তে বৈদেশিক ঋণ পাওয়া সরকারের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। ভূরাজনৈতিক মেরুকরণ এবং আন্তর্জাতিক বিনিয়োগেও তিনি একটি বিশাল ট্রাম্পকার্ড হিসেবে কাজ করতে পারবেন। আন্তর্জাতিক বহুজাতিক কর্পোরেশনগুলো যে দেশে আস্থা পায় কেবল সেখানেই তারা সরকারি বৈদেশিক বিনিয়োগ বা FDI করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপ্রধান হলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সেই হারানো ভারসাম্য আবারও ফিরে আসবে। এছাড়াও বৈদেশিক জলবায়ু তহবিল থেকে বিপুল অনুদান আনতেও তার পরিচিতি এক মোক্ষম অনুঘটক হিসেবে কাজ করবে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার এই পরিকল্পনায় জামায়াতে ইসলামী এবং NCP কেন নীরব সম্মতি দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে এক বিশাল ভূরাজনৈতিক চালের ভিতরেই। দীর্ঘদিন পর ক্ষমতায় এসে বিএনপি সরকার যখন ভারতকে এড়িয়ে চীন, পাকিস্তান এবং তুরস্কের বলয়ে ঢুকতে চাইছে, তখন পশ্চিমা বিশ্ব যেন রুষ্ট না হয়ে যায় সেটি নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। জামাত এবং NCP চায় আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের একটি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি হোক। এই কারণেই ফেসিবাদের আইকন চুপ্পুকে সরিয়ে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে বঙ্গভবনে বসানোর বিষয়ে জামাত এবং NCPর কোনো আপত্তি নেই। এটি তারেক রহমান এবং তার মিত্রদের জন্য এক ঢিলে দুই পাখি মারার মতো কৌশল। প্রিয় দর্শক, দেশের এই চরম ক্লান্তি লগ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে কি আপনি প্রস্তুত? আপনার কি মনে হয় তিনি বঙ্গভবনে গেলে কি দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সত্যি ঘুরে দাঁড়াবে, নাকি বিএনপির ভেতর থেকে কোনো জ্যেষ্ঠ নেতাকেই রাষ্ট্রপতি করা উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তার গ্রেপ্তারের দাবিতে জনগণ রাজপথে নেমে গিয়েছে। আমরা যে আহ্বান জানিয়েছিলাম যে রাজপথে নামতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। ইনকিলাব মঞ্চ, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি, তারা ঠিকই রাজপথে নেমেছে। তারা বিক্ষোভ মিছিল করেছে যে ফ্যাসিস্টের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, কিছুতেই এরকম একজন মহাবিতর্কিত ব্যক্তি, ভয়ানক একজন ক্রিমিনাল, মারাত্মক দুর্নীতিবাজ, এসালমের দালাল, দুদকে ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকা কামিয়েছেন, বিদেশে নাগরিকত্ব নিয়েছেন, কোনোভাবেই তিনি রাষ্ট্রপতি থাকার যোগ্য নয়, অনেক আগেই হারিয়েছেন সেই যোগ্যতা। তারপর এতদিন রাষ্ট্রপতি ছিলেন। খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাওয়ার মিথ্যা অভিযোগে যিনি শাস্তি দিয়ে, সাজা দিয়ে ধীরে ধীরে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এর মূল হোতা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু। বিএনপির লোকজন অনেকেই জানেন না। আরেকটা কথা স্মরণ করিয়ে দিই, যেটা অনেকেই জানেন না। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর ভারত এবং আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশে নাকি ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তৎকালীন সময়ে একটা বিচার বিভাগীয় কমিটি গঠিত হয়েছিল সংখ্যালঘু নির্যাতনের তদন্ত করতে। সেইখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে এরকম নানান কল্প কাহিনী তৈরি করে রিপোর্ট দিয়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করেছিল, বিএনপি জামাত সরকারের সুনাম ক্ষুণ্ণ করেছিলেন যিনি, তার মূল হোতা ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। ইসলামী ব্যাংকে এসালমের দালাল হিসেবে, দেখেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হওয়া এটা অন্যায় নয়। তিনি কিভাবে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হন, কিভাবে পরিচালক হলেন? চট্টগ্রামে একটা ভুয়া কোম্পানি বানিয়েছে এসালম গ্রুপ, ওই ভুয়া কোম্পানির পরিচালক বানিয়েছে শাহাবুদ্দিন চুপ্পুকে নামমাত্র, তারপরে তাকে বসিয়েছে। এর মানে কোনো ব্যবসায়িক না, এসালমের ভাড়ায় খাটা এক ভৃত্য হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। দুদকে হাসিনার অ্যাপয়েন্টেড গোলাম ছিলেন। দুদকে কি করেছেন এগুলো নানান তথ্য, স্ক্রিনশট এবং অনেক পত্রিকার কাটিং আমাদের কাছে আছে। আমি সংক্ষেপে যদি বলি, দুদকে থাকতে এই শাহাবুদ্দিন চুপ্পু বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির বিরুদ্ধে শোকজ করতেন, যে দুদকে তলব করতেন যে দুদকে আসো, তারপরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতো। যেই কয়েক বস্তা টাকা দিত শাহাবুদ্দিন চুপ্পুকে, তাকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিত। দুদক যারা দুর্নীতি দমন করবে সেই প্রতিষ্ঠানটাকেও যিনি ধ্বংস করেছেন তার অন্যতম মূল হোতা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। আমিরে জামাত শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। তার কথাও স্পষ্ট, কঠিন বার্তা, যে শাহাবুদ্দিন চুপ্পুর দায় আছে, অতএব তিনি বিনা বিচারে পার পেতে পারেন না, তাকে বিচারের আওতায় আনতে হবে, এটা আমিরে জামাতের দাবি। বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি মানে বাংলাদেশের গার্ডিয়ান, একজন রাষ্ট্রপতি, তিনি যদি বাংলাদেশকে গণহত্যার হাত থেকে বাঁচাতে না পান, কিসের রাষ্ট্রপতি? এ তো ফাঁসিতে ঝুলানো উচিত। হাসিনা গণহত্যা চালিয়েছে, আমার দেশের শিশুদেরকে হত্যা করেছে, প্রায় 200+ শিশুদেরকে হত্যা করেছে, ঘরের ভিতরে থাকা শিশুদেরকে হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে। তখন এই চুপ্পুর ভূমিকা কি ছিল? নীরবে সমর্থন জুগিয়েছেন, এটা আমিরে জামাত বলেছেন।
তিনি চুপ ছিলেন এবং নীরবে সম্মতি উৎপাদন করেছেন হাসিনার গণহত্যার পক্ষে। অতএব হাসিনা পালিয়ে যাওয়ার পর তো তার রাষ্ট্রপতি পদে থাকার কোনো অধিকারই ছিল না। আর একটা পর্যায়ে এসে এখন যেহেতু পদত্যাগ করেছেন, তাকে গ্রেফতার করতে হবে। ঠিক আছে, তিনি সাবেক রাষ্ট্রপতি, সেই হিসেবে তিনি কারাগারে সম্মান পাবেন, তিনি ডিভিশন পাবেন, কিন্তু রাষ্ট্রপতি ডাজন্ট মিন দ্যাট আইনের ঊর্ধ্বে। রাষ্ট্রপতি থাকা অবস্থায় আইনের ঊর্ধ্বে, কিন্তু রাষ্ট্রপতির পদ চলে যাওয়ার পর তাকে গ্রেফতার করা যায়। অতএব তাকে গ্রেফতার করতে হবে। ইনকিলাব মঞ্চ এই বার্তাটাই দিয়েছে রাজপথে নেমে। আমি বিশ্বাস করি পরিস্থিতি ধীরে ধীরে জটিল হতে পারে। যদি জামাত এনসিপি এখানে আপোষ না করে বিএনপির সাথে, জামাতকে এমনিতেই হুজি করার চেষ্টা করা হয়েছে। জামাতের প্রশংসা অযাচিত ভাবে, বিরোধী দলের প্রশংসা রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রে আছে, যেটা সম্পূর্ণ আননেসেসারি। তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন, সেখানে তিনি কি করেছেন, কি তার গুণকীর্তন, বিরোধী দল ভালো কাজ করছে, অমুক তমুক, এগুলো বলার তো কোনো প্রয়োজন ছিল না। আসলে তিনি এইসব বয়ান নিয়ে এসেছেন, এটা একটা ফাজলামি। তো দর্শক, তো এগুলো এই যে বিরোধী দল তারাও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখছে, তার ভূমিকা পালন করছে, এরকম কথাবার্তা বলা হচ্ছে না। এগুলো বলে বিরোধী দলকে আশা করি থামানো যাবে না। আমির জামাত সাথে সাথে যে প্রতিক্রিয়া দিয়েছেন এটা চমৎকার। তবে এখানে আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে যে আমির জামাত যেভাবে প্রেস ব্রিফিং করেছেন, তিনি আমির জামাত, তিনি জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা, তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী প্যারালাল, যে তিনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ছিলেন, কারণ কিন্তু অল্পের জন্য হতে পারেনি, এরকম একটা ভাব তার। অথচ তিনি দাঁড়িয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড কি দৃষ্টিকটু, কোনো রুচি নাই, কিছু না, কি হাবিজাবি লিখছে, এগুলো ক্যামেরায় তো আসে না, বোঝা যায় না। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সংবাদ সম্মেলন করে, রুচি কি জামাতের প্রেস উইং এর আমি বুঝি না। প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং এর স্টাইল দেখে অথবা শেখ হাসিনার প্রেস ব্রিফিং এর স্টাইল দেখে শিক্ষা নিতে পারে না? প্রেস ব্রিফিং অথবা মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী তাদের অফিসে যে প্রেস ব্রিফিং করেন, এটাও তো স্মার্ট। ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা প্রেস ব্রিফিং করে না, এটা পরিবর্তন করতে হবে। প্রেস ব্রিফিং করার জন্য চেয়ার থাকতে হবে, চেয়ার। ওরকম অ্যাটলিস্ট আমিরে জামাত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেস ব্রিফিং করবেন না, এটা মানায় না। তিনি বসে বসে প্রেস ব্রিফিং করবেন এবং সাংবাদিকদের বসার জন্য বা দাঁড়ানোর জন্য পর্যাপ্ত স্পেস থাকবে এবং সুন্দর মাইক্রোফোন সিস্টেম থাকবে এবং মাইক্রোফোন রাখার জন্য জায়গাও থাকবে এবং পেছনে ব্যাকগ্রাউন্ড, এটা একটা দিলেই হলো না, এগুলো কনসিডার করার, বিবেচনা করার থিওরি আছে। আপনি পিছনে কি ব্যাকগ্রাউন্ড দিবেন, এখানে বক্তব্যটা হচ্ছে ইম্পর্টেন্ট, তার বক্তব্য যাতে ক্লিয়ার শোনা যায় এবং যিনি বক্তব্য দিবেন তার চেহারার দিকে যেন ফোকাস করে, অযাচিতভাবে আশেপাশের অপ্রয়োজনীয় কোনো লেখার প্রয়োজন নেই। আর কিছু কিছু ক্ষেত্রে অ্যারেঞ্জ প্রেস ব্রিফিং হলে সেখানে প্রেস ব্রিফিং এর বিষয়বস্তু পিছনে বড় ব্যানারে লেখা থাকবে। দিস ইজ স্মার্টনেস। কিন্তু স্বাভাবিকভাবে এক কালারের, ব্ল্যাক কালার বা যে কোনো একটা স্মার্ট কালার, যেটা মানুষের চোখে বিরক্তিকর লাগে, এরকম একটা কালার দিবে, তারপরে বসে বসে সংবাদ সম্মেলন করবে, একটা ভাব থাকবে। অথচ আমির জামাত একদম সাধারণ গ্রাম্য নেতার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করে এবং বক্তব্য দেওয়ার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, এটা যথেষ্ট স্মার্ট ছিল না, এটা পরিবর্তন করতে হবে। কিন্তু তার বক্তব্যটা ছিল চমৎকার। তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে দায়ী করেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন, শুকরিয়া করেছেন যে না, এবার তার বিদায় হলো। এটা আমরা আগেই বলেছিলাম, কিন্তু দেরিতে হলো তার বিদায় হলো। এবং নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং আমির জামাত কিছু বার্তা দিয়েছেন। নতুন রাষ্ট্রপতি কে হবেন, মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনে জামাত ইসলামের একটা ভূমিকা থাকবে। এবং এটা আলাদা বিষয় যে নতুন বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি কি হবে, এটা অবশ্যই বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে প্রধানমন্ত্রীকে, সরকারি দলকে ঠিক করতে হবে। এই নতুনত্ব 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে রাখাটা জরুরি। দিল্লির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। মনে হচ্ছে নরেন্দ্র মোদীর পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। ককরোচ জনতা পার্টির যে বিরামহীন আন্দোলন, এই আন্দোলনের তোরে দিশেহারা হয়ে গতকাল নরেন্দ্র মোদী তিনি লাইভে এসেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভে যখন তিনি আসলেন, তার চেহারায়, তার চোখে মুখে আমরা উদ্বিগ্নতার ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করেছি। তিনি ছাত্র জনতার কাছে, ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের কাছে বারবার করজোরে ক্ষমা চাচ্ছিলেন, মিনতি করেছিলেন, কাকতি মিনতি করেছিলেন। তার এই কাকতি মিনতি দেখে মনে হচ্ছে তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মাটি সরে যাবারই কথা, কারণ আপনারা জানেন ইতিমধ্যেই এই আন্দোলনে শরিক হয়েছে ভারতীয় সিনেমার মেগা সুপারস্টাররা, শাহরুখ খান, ঋত্বিক রোশন, শাবানা আজমি সহ যারা মেগা সুপারস্টার আছে, তারা এই আন্দোলনে শরিক হয়েছে। মুসলমানরাও এই আন্দোলনে দলে দলে যোগ দিয়েছে, হিজাবি, নন হিজাবি সবাই এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন করছে। এটা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে ধরনের আন্দোলন আমাদের বাংলাদেশে সংগঠিত হয়েছিল, ঠিক একই রকম সিনারিও এবং একই রকমের দৃশ্য আমরা দিল্লির প্রতিটি রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছি। এর ভিতরেই স্লোগান উঠেছে দিল্লিতে, যে স্লোগানটা আপনাদের একটু শোনা দরকার, আপনারা একটু মজা পাবেন। আসেন একটু স্লোগানটা শুনি। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে থাকতে এই নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের জনগণের সাথে যে ধরনের প্রতারণামূলক আচরণ করেছে, যে ধরনের অসভ্যতা, বর্বরতামূলক আচরণ করেছে, এর প্রতিবাদে বাংলাদেশের 18 কোটি জনগণের প্রায় 90%
ভারতের বিপক্ষে চলে গেছে শুধু তাদের এই ভুল নীতির কারণে, তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে। আওয়ামী লীগের সমস্ত নেতাগুলো ওইখানে আশ্রয় নিয়েছে, দাগি সন্ত্রাসীগুলো, চিহ্নিত সন্ত্রাসীগুলো সব ভারতে আশ্রয় নিয়েছে, যার কারণে এই কুপা ভারতেও লেগেছে। বাংলাদেশের মানুষ বারবার একটা কথা বলে, শেখ হাসিনা হচ্ছে একটা কুপা। এই কুপা যেখানে যাবে সেখানে এই ধরনের ঘটনা ঘটবে। তাহলে সে কিন্তু এই আন্দোলন এখান থেকে সাথে করে নিয়ে গেছে দিল্লিতে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যে নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীর গদি এখন তরতর করে কাঁপছে। সেই ক্ষমতায় থাকতে পারবে কিনা আমাদের জানা নেই। এই আন্দোলন দমাতে গিয়ে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার ঠিক বাংলাদেশের শেখ হাসিনা আমরা এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানেন আপনারা, গত একদিন এর আগে পদত্যাগ করেছেন। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করানোর জন্য আজাদ পার্টি থেকে ইতিমধ্যে মামলা করা হয়েছে, আরও বেশ কিছু মামলা রেডি হয়েছে। তারপরে আমাদের যে আইনমন্ত্রী আছে, আইনমন্ত্রী তিনিও জানিয়েছেন যে যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে শাস্তি আইনের আওতায় আনা হবে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আবার এই রাষ্ট্রপতির গান গাইছে। তারপরে বলা হচ্ছে দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। দেখেন, খালেদা জিয়াকে বন্দি, এর সাথে বিভিন্ন কানেক্টেড আছে আবার এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তারপরে ইসলামী ব্যাংক দখল এসালামকে দেওয়া, এটার পেছনেও কিন্তু মূল মাস্টার মাইন্ড শাহাবুদ্দিন চুপ্পু। গণহত্যার সময় সে প্রেসিডেন্ট, তার দলের লোকেরা এবং প্রশাসন গণহত্যা চালিয়েছে, সে পদত্যাগ করেনি এবং তাদের জন্য বিচারও চাননি। এটার সাথে শেখ হাসিনা অপরাধী হলে সেও অপরাধী, এটার জন্য তাকে বিচারের মুখোমুখি করা হতে পারে। তো এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করা হতে পারে বা যাই হোক যেটা করতে পারে। এই বিষয়গুলো নিয়ে গ্রেফতার করা যায় কিনা সে বিষয়ে আপনাদের মতামতকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।